আবার চলে এসেছি আমাদের প্রথম ভালোবাসার ৩ গোয়েন্দা নিয়ে। আজ শুরু করছি ভলিউম ১৫ থেকে পুরনো ভূত। প্রথম প্রকাশ ফেব্রুয়ারি ১৯৯২, আর লেখক অবশ্যই রকিব হাসান। শুরু হচ্ছে পুরনো ভূত এর প্রথম পর্ব। প্রশান্ত মহাসাগরের ঢেউয়ে দোল খাচ্ছে ছোট্ট মোটর বোট। ছোট্ট একটা দ্বীপের কাছে ভাসছে ওটা। দ্বীপের পশ্চিম ধারে ঠেলে বেরিয়ে থাকা বিশাল এক পাথুরের টিলার কাছে। দেখতে একেবারে রক অফ জিব্রাল্টার মতো, মন্তব্য করল রবিন। অনেকটা, কিশোর বলল। তবে ছোট, তাই না? হ্যাঁ, অনেক, মুসা বলল। ওটা পাথরের চাঙড় হলে এটা নুড়ি। রকি বিচের মাইল ১০ উত্তরে সাগরে মাছ ধরতে এসেছে ৩ গোয়েন্দা। সাগরের নিচে এখানটায় কেল্পের জঙ্গল, তার মধ্যে ঘোরাঘুরি করে প্রচুর ব্যাস ফিশ। লোভনীয় টোপ ফেলেছে শিকারীরা, তবে তাতে শিকারের কোনো আগ্রহ দেখতে পাচ্ছে না। অনেক চেষ্টায় গোটা ৩ মাঝারি আকারের মাছ ধরতে পেরেছে। বলেছিলাম না জেনোয়ার রিফে যেতে, টোপ বদলাতে বদলাতে বিরক্ত কণ্ঠে বলল মুসা। এখানকার ছবি কেন যে তুলতে বললেন আঙ্কেল? রবিনের বাবা মিস্টার মিলফোর্ডের কথা বলল সে। আমিও বুঝলাম না। টোপটা ঠিকঠাক আছে কিনা দেখে আবার পানিতে ফেলে বলল রবিন। বলল মঙ্গলবারে অর্থাৎ আজকে র্যাগনারসন রকে মাছ ধরতে এলে যেন সাথে করে ক্যামেরা নেই। ভালো কিছু ছবি তুলতে পারলে বেশি দামে কিনে নেবে। কিসের ছবি তুলতে হবে তাও বলেনি। জিজ্ঞেস করেছিলাম, হাসলো, বলল দেখলেই নাকি বুঝতে পারবো কিসের ছবি তুলতে হবে। টাকাটাই হলো বড় কথা, মাছ নয়, কিশোর বলল। ফান্ড একেবারে শূন্য এখন, আমাদের টাকা দরকার। ছবি তুলে জোগাড় করতে না পারলে আবার গিয়ে ইয়ার্ডে কাজ করতে হবে। মেরি চাচির কাজ, গুঙিয়ে উঠল মুসা। আর পারবো না, কোমর এখনো নাড়াতে পারছি না। তার যে ব্যাস ধরে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করা অনেক সহজ। এই দেখো দেখো, চেঁচিয়ে উঠল রবিন। মাইল খানেক লম্বা র্যাগনারসন রক দ্বীপের দিকে দেখালো। পূব পাশে ঘুরে বেরিয়ে আসছে একটা ভাইকিং শিপ। জাহাজটার পাশে ঝোলানো বর্মগুলোতে বিকেলের রোদ প্রতিফলিত হচ্ছে। সামনের গলুয়ে খোদাই করা রয়েছে ভয়ঙ্কর এক ড্রাগনের মাথা। বুনো চেহারার দাড়িওয়ালা যোদ্ধাদের মাথায় শিংওয়ালা হেলমেট, পরনে ভারী রেশম জ্যাকেট, হাতে ঝকঝকে তলোয়ার আর খাটো কুড়াল। মাস্তুল আর উঁচু খুঁটিগুলোতে পতাকা উঠছে। গলা ফাটিয়ে চিৎকার করছে যোদ্ধারা, রণনিনাদ। এইটাই, তুড়ি বাজিয়ে বলল কিশোর। ক্যামেরা বের করে ফেলেছে রবিন। এগিয়ে আসছে ভাইকিং শিপ। আরো কাছে এলে দেখা গেল আসলে ওটা একটা মোটর বোট। ভাইকিং জাহাজের মতো করে সাজানো হয়েছে। ৬-৭ জন যোদ্ধাও ভাইকিং জলদস্যুদের সাজে সেজেছে। হাতের তলোয়ারগুলো রাংতা লাগানো কাঠের নকল তলোয়ার, নকল দাড়ি। গোয়েন্দাদের পাশ দিয়ে যাওয়ার সময় নকল অস্ত্র নেড়ে হাসল ওরা, হুল্লোড় করে উঠল। দ্বীপের একটা খাঁড়ির দিকে চলে গেল জাহাজটা। কি এসব? অবাক হয়ে বলল মুসা। জানি না, রবিন বলল, তবে কয়েকটা ভালো ছবি তুলেছি। আমার মনে হয়। কথাটা শেষ করতে পারল না কিশোর। দ্বীপের পাশ ঘুরে ছুটে এলো আরেকটা বোট। ওটা আবার কি? হাঁ করে তাকিয়ে রয়েছে মুসা। এই নৌকাটা লম্বা, নিচু, দাঁড় টানা নৌকা আর ক্যানুর মিশ্রণ। বড় বড় তক্তা দিয়ে তৈরি। অস্বাভাবিক চেহারার এই নৌকার চালক ৬ জন মাল্লা। ইন্ডিয়ানদের পোশাক পরা, মাথায় চামড়ার ফেটি, হরিণের চামড়ার পোশাক। ওটা চুমাস কেন? কিশোর বলল। চুমাস ইন্ডিয়ানদের। সান্তা বারবারায় এখনো বেশ বড় একটা গ্রাম আছে ওদের। মাছ ধরেই জীবিকা নির্বাহ করে। ওরকম নৌকা নিয়ে বেরিয়ে পড়ে বার্সাগরে। তিমি আর সিল ধরে। শান্ত স্বভাব। চ্যানেল আইল্যান্ডেও থাকে ওদের কেউ কেউ। জানি, মুসা বলল। তবে র্যাগনারসন রকে থাকে বলে জানতাম না। মাথা নাড়ল কিশোর। থাকে না, উপকূলের উজানে বড় বড় দ্বীপগুলোতে কিছু কিছু থাকে। যেখানে খুশি থাকুক, বিন্দুমাত্র মাথা ব্যথা নেই আমার, রবিন বলল। নৌকাটা সোজা করো জলদি, ঠিকমতো তুলতে পারছি না। কেন আর ইন্ডিয়ানদের ছবি তুলতে লাগলো সে। বর্ষা দুলিয়ে ওরাও গিয়ে নামলো সেই খাঁড়িটাতে।
জলদস্যুরা যেটা নেমেছে, বেঁধে গেল কৃত্রিম লড়াই। দ্বীপের দখল নিয়েই বোধহয়। দুই দলের কোমরেই পতাকা গোঁজা, ভাইকিংদের সাদা, ইন্ডিয়ানদের লাল। টেনে টেনে সেগুলো খুলে নিয়ে দৌড় দিল উঁচু চূড়াটার দিকে। বর্ষার মাথায় বেঁধে বসিয়ে দেবে, যারা আগে বসাতে পারবে তাদেরই জিত। সাংঘাতিক মজা পাচ্ছে তিন গোয়েন্দা, চেঁচিয়ে উৎসাহ দিচ্ছে দুটো দলকেই। রবিন আর মুসা ইন্ডিয়ানদের পক্ষে, আর কিশোর ভাইকিংদের। একের পর এক ছবি তুলে যাচ্ছে রবিন। দ্বীপের পশ্চিম ধারে বেঁধেছে লড়াই। আরো ছবি তোলার জন্য ক্যামেরায় নতুন ফিল্ম ভরল সে। আরেকটু এগো, বলল সে। বুঝতে পেরেছি কেন চেয়েছেন বাবা, পত্রিকার ফিচার করবে, ভালো চলবে বুঝতে পারছি, সেজন্যই বেশি দামে ছবি কিনতে চেয়েছে। তোলো, কিশোর বলল। বেশি করে তোলো, সমস্ত লড়াইটাই ধরে রাখা চাই। ইস, ভিডিও ক্যামেরা হলে ভালো হতো। ইঞ্জিন স্টার্ট দিয়ে বোটটাকে খাঁড়ির কাছে নিয়ে চলল মুসা। ছবি তুলেই চলেছে রবিন। ফিল্ম শেষ হলে আবার ভরে নিচ্ছে। অবশেষে শেষ হলো লড়াই। সাদা পতাকা বসিয়ে দিয়ে চূড়ায় দাঁড়িয়ে রয়েছে ভাইকিংরা। ইন্ডিয়ানদের লাল পতাকাগুলো ছিনিয়ে নিয়ে দলা মোচড়া করছে, হাসাহাসি করছে দুটো দলই। একে অন্যের পিঠ চাপড়াচ্ছে। শাটার টেপা বন্ধ করে দিল রবিন। দ্বীপের দিকে তাকিয়ে ওরাও হাসছে। হঠাৎ পেছনে তাকিয়ে চিৎকার করে উঠল কিশোর, সর্বনাশ, সরো সরো! ঝট করে পেছনে তাকালো অন্য দুজনও। তৃতীয় আর একটা নৌকা আসছে ওদেরকে ধাক্কা দেওয়ার জন্যে। আস্তে করে ধাক্কা দিল ছোট্ট মোটর বোটটা। খাঁড়ির অল্প ঢেউয়ে দুলছে। ধাক্কা দিল আরেকবার। বেশি এসেছে, মুসা বলল। ইঞ্জিনও বন্ধ। লোকজনও তো কেউ নেই, বলল রবিন। দেখো, নোঙরের দড়িটা ছেঁড়া। দড়ির মাথাটা পরীক্ষা করে দেখল মুসা। না, কেটে দেওয়া হয়নি, পাথরে কিংবা জেটির কাঠে ঘষা লেগে লেগে ছিঁড়েছে। কিশোর কিছু বলছে না, দ্রুত চোখে পরীক্ষা করছে শূন্য বোটটাকে। আচমকা ঝটকা দিয়ে হাত তুলে দেখালো সেন্টার সিটের কাছের রেইলটা। দেখো দেখো, রো লক আর সিটে কি লেগে আছে। অন্য দুজনও দেখলো কালচে দাগ লেগে রয়েছে ধূসর ধাতু আর সিটের কিনারে। রংটা আসলে কালচে লাল, কিন্তু বিকেলের আলোয় শুধু কালো লাগছে। তোতলাতে শুরু করলো মুসা। দেখতে রক্ত, বলে উঠল রবিন। হ্যাঁ, মাথা ঝাঁকালো কিশোর। হাতটা কেটে ফেলেছিল বোধহয়, কিংবা উপর হয়ে পড়ে রোলকে লেগে কপাল কেটে গিয়েছিল। দড়ি ধরে টেনে নৌকোটাকে কাছে নিয়ে এলো মুসা ভালো করে দেখার জন্য। সেন্টার সিটের কাছে একটা ট্যাকল বক্স, এক বালতি পানিতে ভাসছে মরা অ্যানকোভিজ মাছ ধরার টোপ। খোলা একটা লাঞ্চ বক্সে রয়ে গেছে কিছু স্যান্ডউইচ আর একটা অ্যাপেল। একটা বড় লাইফ জ্যাকেট পরে আছে, ওদের গায়েও ওরকম জ্যাকেট। সবই রয়েছে, ধীরে ধীরে বলল কিশোর, শুধু বড়শিটা বাদে। কিশোর, রবিনের কণ্ঠে অস্বস্তি। সিটের তলায় দেখো কি যেন পড়ে আছে। হ্যাট। বোটের কিনার ধরে টেনে টেনে সিটটা কাছে নিয়ে এলো মুসা। হ্যাটটা বের করে আনলো। মাছ ধরতে বেরোলে ওরকম জিনিস মাথায় দেয় লোকে। হ্যাটের এক পাশে একটা ফুটো, কালচে লাল দাগ লেগে রয়েছে। নিশ্চয়ই জখম হয়েছে, ভারী গলায় বলল কিশোর। ব্যাপারটা যখন ঘটেছে নৌকাটা তখন কোথায় ছিল? ভ্রুকুটি করল মুসা। কোথায় ছিল তাতে কি এসে যায়? রবিন বুঝতে পেরেছে, বলল, অনেক কিছু এসে যায়। খোলা সাগরে থাকলে একরকম হবে, ডাঙায় বাঁধা থাকলে আরেক রকম। আর লোকটা তখন একা ছিল কিনা সেটাও জানা দরকার, যোগ করল কিশোর। কাছাকাছি অন্য নৌকা থাকলে লোকটাকে তুলে নিয়ে যেতে পারবে। নৌকাটা দড়ি ছেড়ে ভেসে চলে এসেছে হয়তো, অথবা এমনও হতে পারে খোলা সাগরে মাথায় আঘাত পেয়ে পানিতে পড়ে গেছে লোকটা। চোখে শঙ্কা ফুটল দুই সহকারী গোয়েন্দার। আর যদি নৌকায় অন্য কেউ থেকে থাকে? খুন করেছে ভাবছো? রক্ত সরে গেছে মুসার মুখ থেকে। এখনই কিছু ভেবে বসাটা ঠিক নয়। একটা মুহূর্ত চুপ করে বোটটার দিকে তাকিয়ে রইল তিনজনে। তারপর রবিন বলল, ভাইকিং কিংবা ইন্ডিয়ানদের কারো হতে পারে নৌকাটা, হাত টাত কেটে ফেলেছে হয়তো। হতে পারে, সেটা জানা দরকার, কিশোর বলল। নোঙরের দড়িটা চেপে ধরল সে আর রবিন। নিজেদের বোট স্টার্ট দিল মুসা।
ভেসে আসা নৌকাটাকে টেনে নিয়ে চলল তীরের কাছে। চূড়ার ওপরে দাঁড়িয়ে এখনো হৈ হৈ করছে যোদ্ধারা। ছেলেদের আসতে দেখে হাত নাড়ল কেউ কেউ, চেঁচিয়ে বলতে লাগলো এক একজন এক এক কথা। ছবি তোলো, ছবি তোলো, ওপরে উঠে সব পোজ দিচ্ছি। শুধু আমাদের ছবি তোলো, ইন্ডিয়ানদের না, না আমাদের ভাইকিংদের, আমরা জিতেছি। খেতে এসো আমাদের সঙ্গে। হেসে মাথা নাড়ল তিন গোয়েন্দা। এই বোটটা কি আপনাদের কারো? চিৎকার করে জিজ্ঞেস করলো কিশোর। না, জবাব দিল ভাইকিং এরা। বোট ফোট বাদ দাও, ইন্ডিয়ানরা বলল। ছবি তোলো আমাদের। নানা রকম পোজ দিয়ে দাঁড়ালো জলদস্যু আর ইন্ডিয়ানেরা। কেউ বর্ষা ঠেকালো শত্রুর বুকে, কারো কুড়াল শত্রুর পিঠে, তলোয়ার শত্রুর গলায় ধরা। হেসে ক্যামেরা তুলে আরো কয়েকবার শাটার টিপল রবিন। খাঁড়ির কাছে সৈকতের তাঁবু খাটানো হয়েছে কয়েকটা। বড় একটা অগ্নিকুণ্ড ঘিরে বসেছে কিছু মহিলা আর ছেলে মেয়ে। সাথে করে আনা খাবার বের করেছে, পিকনিক করতে এসেছে ওরা। এপাশ থেকে ওপাশে ক্যামেরার চোখ ঘুরিয়ে আনলো রবিন। আরো কিছু ছবি তুলল গাছপালাহীন দ্বীপটার। হয়েছে, চলো, তাড়া দিয়ে মুসা বলল পশ্চিম দিকে তাকিয়ে। বেশি সময় নেই, আর মাছ ধরতে না পারলে ফান্ডে টাকা পড়বে না। চলো, রবিন বলল। কিন্তু আগে এই নৌকাটার একটা ব্যবস্থা করা দরকার, কিশোর বলল। মারাত্মক কিছু ঘটে গেছে হয়তো মানুষটার। রেডিওতে পুলিশকে জানিয়ে দিলেই তো হয়, পরামর্শ দিল মুসা। ওই যে অনেক বোট ভেড়ানো রয়েছে দ্বীপে, কারো না কারো কাছে রেডিও আছেই। গুড আইডিয়া। যোদ্ধাদের দিকে তাকিয়ে চেঁচিয়ে জিজ্ঞেস করলো কিশোর। শুনছেন? ওই বোটগুলো আপনাদের? মাথা ঝাঁকালো কয়েকজন। রেডিও আছে? নো, জবাব দিল একজন ইন্ডিয়ান। আমারটা ভেঙে গেছে, জবাব দিল আরেক ভাইকিং। শেষ ছবিটা তুলে ক্যামেরা নামালো রবিন। ফিল্ম শেষ, আর একটাও তোলা যাবে না। এই কিশোর, কি করবে? মাছ নাকি তীরে ফেরা? ওসব কিছুই করবে না ও, তিক্ত কণ্ঠে বলল মুসা। নৌকাটা নিয়ে যাবে। তাই তো করা উচিত, দৃঢ় কণ্ঠে বলল কিশোর। কে জানে, সাহায্যের জন্য অস্থির হয়ে আছে হয়তো মানুষটা। নৌকার দড়িটা ওদের বোটের সঙ্গে বাঁধল মুসা। টেনে নিয়ে ফিরে চলল মূল ভূখণ্ডের দিকে। অনেক দূরে চলে এসেছে। উদ্বিগ্ন ভঙ্গিতে বারবার ঘড়ি দেখছে কিশোর। নীল সাগরের বড় বড় ঢেউয়ে দোল খেতে খেতে ছুটছে বোট। আর কোনো কাজ না পেয়ে মরা ব্যাসগুলো পরিষ্কার করতে বসলো রবিন। আর কিছু না হোক, বলল সে, রাতের খাওয়াটা ভালোই জমবে। বিকেল 4টের পর রকি বিচ ম্যারিনাতে পৌঁছলো ওরা। এই দেখো, স্টিয়ারিং ধরে রেখেছে এখনো মুসা। ক্যাপ্টেন ফ্লেচার না? রবিন আর কিশোর ফিরে তাকালো দেখার জন্যে। হ্যাঁ, সঙ্গে আরো লোক রয়েছে, রবিন বলল। লম্বা পাবলিক ডকে, যেখানে বেশিরভাগ নৌকা বাঁধে লোকে, সেখানে দাঁড়িয়ে রয়েছেন রকি বিচের পুলিশ চিফ ক্যাপ্টেন ইয়ান ফ্লেচার। ইউনিফর্ম পরা আরও 3জন পুলিশ রয়েছে তার সঙ্গে। সবুজ পোশাক পরা একজন মহিলাকে ঘিরে রয়েছে 4 জনে। বিকেলের রোদে ঝলমল করছে মহিলার লাল চুল। চিফ কথা বলছেন তার সঙ্গে। সাগরের দিকে তাকিয়ে চোখ মুছলেন তিনি। কে? নিজেকে যেন প্রশ্ন করল মুসা। জানি না, জবাব দিল রবিন। আমাদের দিকেই তো নজর দেখছি। সাগরের দিক থেকে চোখ ফিরিয়ে ছেলেদের দিকে তাকিয়েই দৃষ্টি স্থির হয়ে গেছে মহিলার। বড় বড় হয়ে গেছে নীল চোখ। আমাদের দিকে নয়, বুঝলে, কিশোর বলল। তাকিয়ে রয়েছে খালি নৌকাটার দিকে। চিনতে পেরেছে মনে হয়। হ্যাটটাও চিনতে পারবে মনে হয়, অনুমান করল মুসা। রক্ত মাখা হ্যাটটা টেনে বের করল সে। দেখেই চিৎকার দিয়ে উঠলেন মহিলা, যেন ভূত দেখেছেন। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লেন চিফের বাহুতে। ডকের একটা বেঞ্চে মহিলাকে শুইয়ে দিলেন ফ্লেচার। বেঞ্চটা ঘিরে দাঁড়িয়েছে 3 গোয়েন্দা। সরো তো, বাতাস লাগুক, চিফ বললেন। বোর্ডটা কোথায় পেলে? খুলে বলল রবিন আর মুসা। ওরা চুপ করতেই চোখ মেললেন মহিলা। উঠে বসে বললেন, আমি যাব ওখানে। তাকে শান্ত করার চেষ্টা করলেন ফ্লেচার। শান্ত হন মিসেস বোরেন্স, 20 মিনিটের মধ্যে হেলিকপ্টার নিয়ে রওনা হব আমরা। মহিলার দিকে তাকিয়ে হাসলেন তিনি। আবার শুয়ে পড়লেন মিসেস বোরেন্স। নীল চোখের দৃষ্টি চঞ্চল হয়ে ঘুরছে সবার মুখের ওপর। ছেলেদেরকে জানালেন চিফ,
কাল রাতে মাছ ধরতে বেরিয়েছিলেন মিস্টার বোরিন্স। সকাল 8:30টায় ফিরে আসার কথা। মাঝে মাঝে ওরকম রাতে মাছ ধরতে যান তিনি। সাথে করে টর্চ নিয়ে যান, রেডিও নিয়ে যান। তীর থেকে বেশি দূরে যান না, ঠিক সময় ফিরে আসেন। কিন্তু আজ সকালে আসেননি। দুপুর পর্যন্ত অপেক্ষা করে পুলিশকে খবর দিয়েছেন মিসেস বোরিন্স। আমরা এখানে এসে দেখলাম মিস্টার বোরিন্সের গাড়িটা জায়গা মতোই আছে, তালা দেয়া। তার কোনো চিহ্ন নেই। কাল রাতের পর তার বোটটাকেও কেউ দেখেনি। ডকে বাঁধা শূন্য বোটটা পরীক্ষা করে গম্ভীর হয়ে গেলেন তিনি। তিন গোয়েন্দার দিকে তাকিয়ে চোখ মিটমিট করতে লাগলেন মিসেস বোরিন্স, দ্বিধান্বিত। ডেনি ওখানে কি করছিল? একা এত দূরে কখনো যেত না, সাঁতার জানে না, সেজন্যই সবসময় সাথে করে লাইফ জ্যাকেট নিয়ে যায়। এত দূরে সত্যি গিয়েছেন কিনা জানি না মিসেস বোরিন্স। চিফ বললেন, র্যাগনারসন রকের দিকে জোরালো স্রোত বয়ে যায় প্রায়, হয়তো তাতে পড়ে ভেসে গিয়েছিল নৌকাটা। তাহলে ডেনি কোথায়? মহিলার প্রশ্ন। চুপ হয়ে গেল সবাই, জবাব নেই। সেটাই বের করব আমরা, দৃঢ় কণ্ঠে ঘোষণা করলেন অবশেষে চিফ। সহজ কোনো ব্যাখ্যা রয়েছে এর। হয়তো তীরে চলে এসেছেন তিনি, তারপর কোনোভাবে দড়ি ছিঁড়ে ভেসে চলে যায় ওটা। তাহলে বাড়ি ফিরল না কেন সে? গাড়িটাই বা নিল না কেন? সেটাও জানার চেষ্টা করব। কোস্ট গার্ডকে জানিয়ে দিয়েছে, এতক্ষণে হয়তো খুঁজতে শুরু করে দিয়েছে। পুলিশও খুঁজবে, তবে তার আগে হয়তো ফিরে আসবেন। হয়তো হয়তো কেন? তিনজন পুলিশের দিক থেকে ছেলেদের দিকে ফিরলেন মহিলা, তারপর আবার তাকালেন চিফের দিকে। গোয়েন্দাদের মনে হলো আবার বেহুশ হয়ে যাবেন তিনি। তার মানে আপনি শিওর হতে পারছেন না হ্যাটের দাগটা রক্তের, তাই না? স্বীকার করলেন চিফ। হ্যাঁ। আর বোটে যে লেগে রয়েছে? পিয়ারে বাঁধা শূন্য বোটটার দিকে তাকিয়ে বললেন মিসেস বোরিন্স। সেটাও রক্ত? মাথা নাড়লেন তিনি। নিশ্চয়ই কিছু ঘটেছে। আমি জানি কি ঘটেছে। ড্যানি আর কোনোদিন ফিরবে না। কাঁদতে শুরু করলেন শার্লি বোরিন্স। চারপাশ দিক ঘিরে দাঁড়িয়ে রয়েছে পুলিশ আর ছেলেরা। আশা ছাড়তে নেই মিসেস বোরিন্স, শান্ত কণ্ঠে কিশোর বলল। তার জ্যাকেটটা বোটে রয়েছে, তার মানে পরেননি। আর যেহেতু পরেননি, ধরে নিতে পারি কোনো কারণে বোটটা রেখে ডাঙায় নেমেছিলেন। ঠিক, একমত হয়ে মাথা দোলালো মুসা। ওরকম একটা বেঢপ জিনিস পরে তীরে নামতে চায় না কেউ। আর বড়শিটা নিশ্চয়ই চুরি হয়ে গেছে, রবিন যোগ করল। উঠে বসে বিষণ্ণ হাসি হাসলেন শার্লিন, মাথা নাড়লেন। সাঁতার জানতো না বটে, কিন্তু মাছ ধরার সময়ও নৌকাতে জ্যাকেট পরতে চাইতো না সে। পারতপক্ষে ওই হাতের কাছে রাখছে শুধু, ব্যাস। মাছ ধরার সময় রেডিও শুনতো, 2-way রেডিও। জ্যাকেটের পকেটে রাখতো ওটা। পাওনি, তাই না? ঢোক গিলল মুসা। ইয়ে ইয়ে মাথা নাড়তে নাড়তে শার্লি বললেন, যা বলেছি, ড্যানি আর কখনো ফিরবে না আমার কাছে। কিছু কিছু একটা ঘটেছে। পড়ে গিয়ে মাথায় চোট লেগেছিল, তারপর ডুবে গেছে পানিতে। উদ্ভ্রান্ত দৃষ্টিতে সবার মুখের দিকে তাকালেন একবার করে। কতবার যে বলেছি সবসময় জ্যাকেটটা পরে থাকতে, শোনেনি, এখন গেছে। আবার নীরবতা। কাশি দিলেন ফ্লেচার। আপনি যাই বলুন মিসেস বোরিন্স, আমি আশা ছাড়তে পারছি না। হতে পারে, কিশোর বলল, কোনো বোট তাকে তুলে নিয়েছে। ওটাতে রেডিও নেই, যেটিতে এলেই খবর মিলবে। র্যাগনারসন রকে নেমেছেন কিনা কে জানে, রবিন বলল। উঠে দাঁড়ালেন শার্লিন, ডোলে সমান করলেন পোশাকের ভাঁজ। পাতলা হাসি ফুটল ঠোঁটে। অনেক ধন্যবাদ সবাইকে,
অযথা সান্ত্বনা দিয়ে লাভ নেই। আমি জানি ডেনি আর ফিরে আসবে না। বেশি দূরে যেত না সে। বলতো লাইফ জ্যাকেট পরা থাকলে বড় জোর 1 মাইল দূর থেকে ভাসিয়ে আনতে পারে ঢেউ। না, সে আর ফিরবে না। চিফ, গাড়িটা নিয়ে যাচ্ছি আমি। বাড়িতেই থাকবো। লাশটা পেলে দয়া করে জানাবেন। ধীরে হেঁটে গাড়িটার কাছে এগোলেন শার্লিন। তার সঙ্গে যাওয়ার জন্য সহকারীদেরকে ইশারা করলেন চিফ। তারপর ছেলেদের দিকে ফিরলেন। বোটটা টেনে এনে খুব ভালো করেছো। কি মনে হয় স্যার? মুসা জিজ্ঞেস করলো। কোনো চান্স আছে? মনে হয় মাথায় বাড়ি খেয়ে পানিতেই পড়ে গেছে, ফ্লেচার বললেন। বোটে একা ছিল রাতের বেলা। কথাটা শেষ করলেন না তিনি। তবে খোঁজা বাদ দেব না আমরা। তোমরা কিছু দেখেছো? বোরিন্সের কি হয়েছে বুঝতে পেরেছো? কিছুই না। কিছু জানলে জানাবে। মাথা নেড়ে সায় দিল 3 গোয়েন্দা। গাড়ির দিকে এগোলেন চিফ। শার্লিন আর পুলিশ চলে যাওয়ার পর নিজেদের বোটটাকে শক্ত করে বেঁধে সাইকেল নিতে চলল 3 গোয়েন্দা। এই এই ছেলেরা, ডাক শোনা গেল। ছোট একটা মোটর বোট এসে ভিড়েছে ডকে। হাত নেড়ে ডাকছে র্যাগনারসন রকের একজন ভাইকিং। শোনো, কথা আছে। বোট বেঁধে তীরে নেমে এলো লোকটা। বেশি লম্বা নয়, মোটা রোমশ টিউনিকে অনেক বেশি মোটা লাগছে তাকে। হলুদ রঙের নকল দাড়ি, মাথায় শিংওয়ালা হেলমেট, লম্বা নোজ গার্ডে মুখের বেশিরভাগটাই ঢাকা পড়েছে, শুধু দেখা যাচ্ছে নীল চোখ। তোমরাই ক্যামেরা নিয়ে গিয়েছিলে না? কেন, কিছু হয়েছে? পাল্টা প্রশ্ন করল রবিন। শীতল কণ্ঠে কিশোর বলল, ছবি তোলার অধিকার সবারই রয়েছে। আরে আরে, রেগে যাচ্ছ কেন? আমি ওগুলো কিনতে চাই, যতগুলো তুলেছ সব। এখনো ডেভেলপই করা হয়নি, রবিন বলল। তাছাড়া বাবা বলে দিয়েছেন তোলার জন্যে, তার কাছেই বেচবো। ঠিক আছে, তোমাদের সঙ্গে যাব, ডেভেলপ করো। আসলে মাত্র 2টো ছবি আমার দরকার, ওই 2টোই বেছে নেব। রবিনের আব্বা রাজি হবেন বলে মনে হয় না, কিশোর বলল। পত্রিকার লোক তিনি, ছাপার আগেই ওগুলো কারো হাতে পড়ে যাক এটা পছন্দ করবেন না তিনি। তবে তিনি কোনো ছবি বাতিল করলে তখন দিতে পারবো আপনাকে। হ্যাঁ, রবিন বলল। কাল আসবেন, দেখি কি করতে পারি। আপনার নাম? ডন র্যাগনারসন, জানালো লোকটা। ভালো দাম দেব, দিয়ে দাও ছবিগুলো। সরি মিস্টার র্যাগনারসন, কাল আসবেন। জ্বলে উঠল লোকটার চোখ। হুমকির ভঙ্গিতে এক পা এগোলো। এখনই দরকার আমার, কর্কশ হয়ে উঠেছে কণ্ঠস্বর। ভালোই ভালোই দিয়ে দাও, নইলে। পেছাতে শুরু করলো ছেলেরা। টায়ার ঘষার শব্দ হলো। ডেকে বলল একটা কণ্ঠ, এই কিশোর, একটা কথা জিজ্ঞেস করতে ভুলে গিয়েছিলাম। বোটের কোনো জিনিসে হাত দাওনি তো? গাড়ির জানালা দিয়ে মুখ বের করে কথা বলছেন চিফ ফ্লেচার। ফিরে এসেছেন। শুধু হ্যাটটা স্যার। দ্রুত পুলিশের গাড়ির কাছে চলে এলো কিশোর। তার সাথে সাথে এলো রবিন আর মুসা। কি কি জিনিস ছিল বোটে আরেকবার বলল ওরা। মাথা ঝাঁকিয়ে গাড়ি নিয়ে চলে গেলেন চিফ। ফিরে তাকালো ওরা। ডন র্যাগনারসনকে দেখা যাচ্ছে না, এমনকি ওর বোটটাও নেই। তাড়াতাড়ি সাইকেলের দিকে চলল 3 গোয়েন্দা। আর কোনো বাধা আসার আগেই। পুলিশকে পছন্দ করে না, মুসা বলল। তাই, যোগ করল রবিন। লোকটা আমার ঠিকানাটাও নেয়ার জন্য দাঁড়ালো না। ছবি নেবে কি করে? ফিল্মগুলো হেডকোয়ার্টারে নিয়ে যাব আমি, কিশোর বলল। কাল সকাল সকাল এসে ডেভেলপ করে নেবে। এক মুহূর্ত চুপ থেকে বলল, রেডিওটা খোলা রাখবে। মিস্টার বোরিন্সের কোনো খোঁজ পেলে খবরে বলতে পারে। পরদিন সকালে নাস্তার টেবিলে বাবাকে ছবিগুলোর কথা জানালো রবিন। আগের রাতে অনেক রাত করে বাড়ি ফিরেছেন মিস্টার মিলফোর্ড। তার সঙ্গে দেখা হয়নি। খবরের কাগজ থেকে মুখ তুলে তিনি বললেন, বোটটা তাহলে কাল তোমরাই এনেছো? মাথা ঝাঁকালো রবিন। মিস্টার বোরিন্সকে পাওয়া গেছে? কি জানি, এটা ছাপা হয়েছে কাল রাতে, এতক্ষণে পেয়েছে কিনা। বলতে বলতে হাত বাড়িয়ে টেবিলে রাখা রেডিওটা অন করে দিলেন মিলফোর্ড।
লোকাল নিউজের সময় হয়েছে। ন্যাশনাল নিউজ পড়া সবই শেষ করেছে সংবাদ পাঠক। একটা অগ্নিকাণ্ডের কথা বলে স্থানীয় সংবাদ পড়তে আরম্ভ করল। শুরুতেই মিস্টার বোরেন্সের খবর। রকি বিচের গাড়ি ব্যবসায়ী মিস্টার ডেনমার বোরেন্সের খোঁজ এখনো চালিয়ে যাচ্ছে কোস্টগার্ড। কাল বিকেলে রাগনারসন রকের কাছে তার বোটটা পেয়েছে। রকি বিচের গাড়ি ব্যবসায়ী মিস্টার ডেনমার বোরেন্সের খোঁজ এখনো চালিয়ে যাচ্ছে কোস্টগার্ড। কাল বিকেলে রাগনারসন রকের কাছে তার বোটটা পেয়েছে রকি বিচেরই 3 কিশোর, রবিন মিলফোর্ড, মুসা আমান আর কিশোর পাশা। বোরেন্সের স্ত্রী জানিয়েছেন তার স্বামী সাঁতার জানেন না, কাজে হতভাগ্য লোকটা বেঁচে থাকার আশা খুব কম। বেচারি, শার্লির জন্য আফসোস করলেন রবিনের আম্মা। রান্নাঘর থেকে বেরিয়ে এসে পেছনে দাঁড়িয়ে শুনছিলেন। বলে ছেলের দিকে ফিরলেন মিলফোর্ড। কিছু জানো টানো নাকি? তেমন কিছু না। আগের দিনের সমস্ত ঘটনা খুলে বলল রবিন। ডন রাগনারসন যে হুমকি দিয়েছে সেই কথাও। সবশেষে বলল, আমার মনে হয় ছবিগুলো ভালো উঠেছে। তাহলে ভালো, চমৎকার একটা ফিচার করা যাবে। ওসব দিয়ে আর কি ফিচার হবে? কিছুটা অবাকই হলেন মিসেস মিলফোর্ড। ও তো কয়েকটা বুড়ো খোকার পাগলামি। হ্যাঁ বাবা, আমারও অবাক লাগছে। এ দিয়ে আর কি ফিচার হবে? হবে, বিশেষত্ব আছে এর। 2 চুমুকে অবশিষ্ট চাটুকু শেষ করে কাপটা পিরিচে নামিয়ে রাখলেন মিলফোর্ড। ক্যালিফোর্নিয়ার ইতিহাসে আরেকটা বিচিত্র ঘটনা। 1849 সালে এই অঞ্চলে সোনা খোঁজা নিয়ে যখন মাতামাতি চলছে, তখন ইলিনয় থেকে এসেছিল নাট রাগনারসন। জুতোর কারিগর ছিল সে। খনির লোকেদের কাছে জুতো বিক্রি করে প্রচুর টাকা কামিয়েছিল। অনেক সোনার খনির মালিকও তার মতো ধনী ছিল না। পরের বছরই সান ফ্রান্সিসকো থেকে জাহাজে চড়ল সে, পূর্বাঞ্চল থেকে গিয়ে তার পরিবারকে নিয়ে আসার জন্যে। জাহাজটাতে যাত্রী ছিল আর ছিল প্রচুর স্বর্ণ। দ্বিতীয় রাতেই শয়তানি করলো ক্যাপ্টেন। জাহাজের সি কক খুলে দিয়ে সমস্ত সোনা একটা নৌকায় তুলে নিয়ে পালালো। বেশিরভাগ যাত্রী আতঙ্কিত হয়ে মারা পড়ল, কিন্তু রাগনারসন মাথা গরম করেনি। একটা হ্যাচ কভার খুলে নিয়ে সেটা ধরে সাঁতরে চলে এলো ছোট্ট একটা দ্বীপে। সেখানে একটা চুমাস ক্যান পেয়ে গেল, তাতে করে তীরে ফিরল। যে দ্বীপটাতে প্রথমে উঠেছিল সেটাই রাগনারসন রক হয়ে গেল, তার নামে নাম। তারপর থেকে প্রতি 5 বছর পর পর ওই দ্বীপে গিয়ে উঠত রাগনারসন আর তার বন্ধুরা। ভাইকিং আর ইন্ডিয়ান সেজে লড়াই করত। রাগনারসনের বেঁচে যাওয়াটাকে সেলিব্রেট করতো এভাবে। তোমাদের স্কুলের প্রিন্সিপাল ডেভিড রাগনারসন এসব কথা বলেছেন আমাকে। মিস্টার ডেভিড, চেঁচিয়ে উঠল রবিন। ওই লড়াইয়ে তিনিও গিয়েছিলেন নাকি? নিশ্চয়ই গিয়েছিলেন, তবে লড়াই টড়াইগুলো কম বয়সীদের উপরই ছেড়ে দিয়েছিলেন। আমার যে মনে হয় ওই অংশ নেওয়া পর্যন্তই। পারিবারিক অনুষ্ঠানের ব্যাপারে তার আগ্রহ বেশি। চোরাই সোনাগুলোর কি হলো জানতে চাইলেন রবিনের আম্মা। হ্যাঁ ঠিক, কি হলো? আর নাটি বা কতদিন দ্বীপে ছিল? রবিন জিজ্ঞেস করল। হাত নাড়লেন মিলফোর্ড, হাসলেন। ওসব জানি না, যা যা জানি বলেছি। আমাদের একজন রিপোর্টার ওসব নিয়ে গবেষণা করছে এখন, খোঁজ খবর চালাচ্ছে। কাল নাগাদ ফিচারটা বের করতে পারবো আশা করি। দুধের গ্লাসটা খালি করলো রবিন। ফিল্মগুলো কিশোরের কাছে, যাই ডেভেলপ করে ফেলি, তারপর। হাত তুলেন আম্মা। আরে, ভুলে বসে আছো দেখি। জানালার কাজগুলো মোছার কথা না আজ? আর কদিন ফেলে রাখবে? মা, ছবিগুলো বাবার খুব দরকার। দেখো, আগের কাজ আগে। কালই যদি শেষ করে ফেলতে, আজকে অন্য কাজ করতে পারতে। কাল করলে না কেন? কাজ ফেলে রাখা একদম পছন্দ করি না আমি। মা, শুধু আজকের দিনটা। আচ্ছা আচ্ছা, আমি ব্যবস্থা করব, সমাধান করে দিলেন মিলফোর্ড। প্রেসের ডার্ক রুমে ডেভেলপ করা যাবে। সকালটা আজ বাড়িতেই কাটাবো। কাজ আছে, দুপুরের আগে বেরোচ্ছি না। জানালা মোছা শেষ করে ততক্ষণে ওগুলো কিশোরের কাছ থেকে নিয়ে আসতে পারবে তুমি। যাও, লেগে যাও, আমিও আসছি, সাহায্য করব। অনিচ্ছা সত্ত্বেও যেতে হলো রবিনকে। তবে আগে হেডকোয়ার্টারে কিশোরকে টেলিফোন করলো। রবিনের দুঃসংবাদ শুনে দীর্ঘশ্বাস ফেলল গোয়েন্দা প্রধান। রিসিভারেই সেটা শুনতে পেল 3 গোয়েন্দার নথি গবেষক। মুসাকেও আটকে দেওয়া হয়েছে, কিশোর জানালো। ঘর পরিষ্কারের কাজে।
আসতে দেরি হবে, কাজ সেরে যত তাড়াতাড়ি পারো চলে এসো তুমি। দ্রুত হাত চালালো রবিন, কিন্তু অনেক জানালা। এত তাড়াহুড়ো করেও 11টার আগে কিছুতেই শেষ করতে পারল না। সাইকেল নিয়ে বেরোনোর আগে বাবা ডেকে বললেন, রবিন, জলদি আসবে, 1 ঘন্টার মধ্যে বেরোবো। আচ্ছা। ড্রাইভওয়ে থেকে বেরিয়েই সামনে পড়লো একটা সাদা ঝরঝরে পিকআপ ট্রাক, ঠিক তাদের বাড়ির সামনেই পার্ক করা। অবাক হলো, কারণ এভাবে বাড়ির সামনে গাড়ি পার্ক করে না কেউ। মোড়ের কাছে গিয়ে কি ভেবে ফিরে তাকাতেই দেখলো মুখ ঘুরিয়ে তার পিছু নিয়েছে ট্রাকটা। দ্রুত প্যাডেল করে আরো কয়েকটা মোড় ঘুরল সে। ইতিমধ্যে আর একবার ফিরে তাকিয়েছিল, পিছে লেগে রয়েছে ট্রাকটা। লাইসেন্স নম্বরটা দেখতে চেয়েছে, পারেনি, সামনে প্লেট লাগানো নেই। আরো গতি বাড়ালো সে। একটু পরপরই কাঁধের উপর দিয়ে ফিরে তাকালো, লেগেই রয়েছে ট্রাক, সন্দেহ নেই তাকেই অনুসরণ করছে। ভাবছে রবিন সার্ভিস ইয়ার্ডের কাছাকাছি এসে পড়েছে। তাকে ওখানে ঢুকতে দেখলে ঠিকানাটা জেনে যাবে ট্রাক চালক, হয়তো সেটাই জানতে চায় লোকটা। না, ইয়ার্ডে ঢোকা চলবে না, সিদ্ধান্ত নিয়ে ফেলল সে। ইয়ার্ড থেকে সামান্য দূরে একটা গ্যারেজ আছে, টেলিফোন আছে, ওখান থেকে হেডকোয়ার্টারে ফোন করলো সে। সাড়া নেই। কয়েকবার চেষ্টা করে বিফল হয়ে গ্যারেজ থেকে বেরোলো রবিন। রাস্তার এদিক ওদিক তাকালো, ট্রাকটা নেই। তাহলে কি তাকে অনুসরণ করেনি? কাকতালীয় ঘটনা। সাইকেল নিয়ে চলল আবার সে। ইয়ার্ডে ঢোকার আগে আরেকবার তাকালো পথের সামনে পেছনে, নেই ট্রাকটা। তারপরেও বাড়তি সতর্কতার জন্য গেট দিয়ে ঢুকলো না সে। ঘুরে চলে এলো বেড়ার কাছে, লাল কুকুর 4-এর কাছে। 3 গোয়েন্দার গোপন এই প্রবেশপথ দিয়ে ঢুকে পড়ল ভেতরে। সাইকেল রেখে হেডকোয়ার্টারে ঢুকে দেখতে পেল কিশোর আর মুসা বসে আছে। একটু আগে কোথায় ছিলে? জিজ্ঞেস করলো রবিন। ফোন করেছিলাম, ধরনি। মেরি চাচির পাল্লায় পড়েছিলাম, নাক মুখ কুঁচকে জবাব দিল মুসা। আমাদের দেখেই ধরে নিয়ে গিয়ে কাজে লাগিয়ে দিলেন। আজকার মুখ দেখে যে ঘুম ভেঙেছিল। কি ব্যাপার রবিন? জিজ্ঞেস করলো কিশোর। ফোন করেছিলে কেন? সাদা পিকআপটার কথা জানালো রবিন। ট্রাকে কে ছিল দেখনি? মুসার প্রশ্ন। না, ড্রাইভারের চেহারা দেখতে পাইনি। তোমার পিছুই নিয়েছিল? শিওর? ভ্রু কুঁচকালো কিশোর। শিওর না, হয়তো পুরো ব্যাপারটাই কাকতালীয়। হয়তো। যাই হোক, হুঁশিয়ার থাকতে হবে আমাদের। সাদা ঝরঝরে পিকআপ দেখলেই সতর্ক হতে হবে। তো ফিল্মগুলো? হায় হায়, ভুলে গিয়েছিলাম, চিৎকার করে উঠল রবিন। ঘড়ি দেখলো 11:30। আর মাত্র আধ ঘন্টা আছে। আধ ঘন্টায় 2টো রোল ডেভেলপ করা যাবে না? মুসা বলল। দরকার নেই, বাবা বলেছে ফিল্মগুলো দিয়ে দিতে, প্রেসের ডার্করুমে করিয়ে নেবে। তারও দরকার নেই, মুচকি হাসল কিশোর। সকালে আমিই করে ফেলেছি, এতক্ষণে বোধহয় শুকিয়ে গেছে, নিয়ে যেতে পারো। কোথায়? উঠে গেল কিশোর। ডার্করুম থেকে একটা বাদামি ম্যানিলা এনভেলপ নিয়ে এলো, রবিনের হাতে দিল। লাফিয়ে উঠে দাঁড়ালো রবিন। দাঁড়াও, দিয়েই চলে আসছি। আবার লাল কুকুর 4 দিয়ে বেরিয়ে এলো সে। সাইকেল চালিয়ে উঠে এলো মেইন রোডে। বাঁয়ে ঘুরতে কানে এলো ইঞ্জিন স্টার্ট নেওয়ার শব্দ। পেছনে তাকিয়ে চমকে গেল রবিন। সেই সাদা পিকআপ ট্রাকটা। পলকের জন্য চোখে পড়ল সামনের সিটে 2টো মাথা। জোরে জোরে প্যাডেল করে চলল রবিন, কিন্তু কাছে চলে এলো ট্রাক। ইঞ্জিনের সঙ্গে বারবার কথা নয় সাইকেল নিয়ে। আরেকবার মুখ ঘোরালো, অন্তত একজন মানুষের চেহারা দেখার জন্যে। চোখে পড়ল শুধু রেডিয়েটরের গ্রিল। সাইকেলের সঙ্গে একই গতিতে পিছে পিছে চলছে ট্রাক, যেন কোনো কিছুর অপেক্ষায় রয়েছে লোকগুলো। সামনের ব্লকে বাড়িঘর নেই, শুধু বাগান, আর আরেক পাশে একটা পার্ক, তাতে গাছপালা ঝোপঝাড় রয়েছে। রবিন বুঝে গেল এই জায়গাটা আসারই অপেক্ষায় রয়েছে লোকগুলো। ব্লকটার কাছে আসতে না আসতেই পেছন থেকে সামনে চলে এলো ট্রাকটা। তার পথ রোধ করলো। ব্রেক করলো রবিন, দেখলো ক্যালিফোর্নিয়ার লাইসেন্স প্লেট। প্রথম 2টো নম্বর শুধু মনে রাখতে পারলো, 5-6। পরক্ষণেই মোড় নিয়ে নেমে পড়ল পার্কের রাস্তায়। পেছনে ফিরে তাকালো একবার, কেউ অনুসরণ করছে না। পথটা মোড় নিয়ে মেইন রোডের সমান্তরালে চলে গেছে। ওটা দিয়ে এগোলে আবার ইয়ার্ডের দিকেই যেতে হবে। তাই করলো রবিন। ফিরে তাকিয়ে হাসল সে। উল্টো দিকে, অর্থাৎ ভুল দিকে মোড় নিয়েছে সাদা ট্রাক। যখন নিশ্চিত হলো ভুল করে আরেক দিকে চলে গেছে ট্রাকটা, তখন আবার ফিরল বাড়ির দিকে। খানিক দূর এগোতে না এগোতেই পেছনে আবার শোনা গেল ঝরঝরে বডির ঝনঝন শব্দ। ফিরে তাকিয়ে দেখল
আবার পেছনে লেগেছে সাদা পিকআপ। এবার আর সামনে এগোলো না, পার্ক থেকে সরতে সরতে রবিনকে নামিয়ে দিল রাস্তার পাশের মাটিতে। আরো সরল, পাশে খাদ, সাইকেল থেকে নামা ছাড়া আর কোনো উপায় নেই। সেটাই করতে যাচ্ছিল রবিন। আরো সরে এলো ট্রাক, পাশ থেকে বডির সঙ্গে সামান্য ছোঁয়াও লাগলো হ্যান্ডেলের, তাতেই যথেষ্ট। সাইকেল নিয়ে খাদে পড়ে গেল সে। পড়ার আগে হ্যান্ডেল ছেড়ে দিয়েছিল, ফলে সাইকেলটা সরে গেল তার কাছ থেকে। গড়িয়ে পড়ে কোনো মতে উঠে দাঁড়ালো সে। কোনোই আর হাঁটু ছেড়ে গেছে, শার্ট প্যান্ট ছেঁড়া, সারা শরীরে মাটি। কিন্তু সেসব দেখার জন্য থামল না সে। লম্বা খাদের মধ্যে দিয়ে দৌড় দিল কাছের বাড়িটার দিকে। ফোঁস ফোঁস করে নিঃশ্বাস ফেলছে। পেছনে আর কোনো সাড়া শব্দ না পেয়ে ফিরে তাকালো সে। আধ ব্লক দূরে খাদের একটু ওপরে ঢালের মধ্যে শুয়ে আছে তার সাইকেলটা। কেউ তাড়া করেনি তাকে, কাউকে দেখাও যাচ্ছে না। পিকআপটা চলে গেছে। প্রথমে অবাক হলো, তারপরে হাত চলে গেল পকেটে। হাতে কিছু ঠেকল না। খামটা কোথায়? তাড়াতাড়ি ফিরে এলো সাইকেলের কাছে। অনেক খোঁজাখুঁজি করেও খামটা পেল না। খাদে পড়ার সময় নিশ্চয়ই বুক পকেট থেকে খামটা পড়ে গিয়েছিল। খোয়া গেছে নেগেটিভ সহ ডেভেলপ করা ছবিগুলো। বুঝতে অসুবিধা হলো না তার। সাইকেলটা রাস্তায় তুলে এনে আবার ইয়ার্ডে ফিরে চলল সে। ওখানে যাওয়াটাই এখন একমাত্র করণীয় কাজ মনে হলো তার। এবার আর গোপন প্রবেশপথের কাছে গেল না, সোজা ঢুকে পড়ল মেইন গেট দিয়ে। ওয়ার্কশপে সাইকেল রেখে 2 সুড়ঙ্গ দিয়ে ঢুকে পড়ল হেডকোয়ার্টারে। তার অবস্থা দেখে চোখ বড় বড় হয়ে গেল মুসার। কাইফি, কি হয়েছে রবিন? কিশোর বলল, ট্রাকের লোকগুলো তোমার উপর হামলা চালিয়েছিল। সাইকেল সহ খাদে ফেলে দিয়েছিল আমাকে, রবিন বলল। খামটা পড়ে গিয়েছিল পকেট থেকে, নিয়ে গেছে। ওদেরকে দেখেছো? হায় হায় রে, গেল আমাদের ছবি বেচা টাকা। কপাল চাপড়ালো মুসা। কি হয়েছে সব খুলে বলো তো। কি কি ঘটেছে সব বলল রবিন। শেষে বলল, ছবিগুলো এখন ফেরত আনতে হবে। কি করে? কোনো উপায় তো দেখছি না। মুসা বলল, কি যে করব এখন? ঘড়ি দেখলো রবিন, গুঙিয়ে উঠল। আধ ঘন্টাও নেই আর, বাবা চলে যাবে অফিসে। মাথা ঝাঁকালো কিশোর। তা যাবেন, তুমি আগে ছবিগুলো পৌঁছে দাও তোমার বাবাকে, তারপর চোর ধরার কথা আলোচনা করব আমরা। হাঁ করে তার দিকে তাকিয়ে রইল রবিন আর মুসা। কি করে দেবে? মুসা বলল। সব তো নিয়ে গেছে, বলল রবিন। না, হাসলো কিশোর। সারাটা সকাল কিছু করার ছিল না, বসে না থেকে ছবি ডেভেলপ করেছি, তখনও ভেজা ছিল ওগুলো। সেজন্যই শুধু নেগেটিভগুলো দিয়েছিলাম। সব ছবি না দেওয়ার আরেকটা কারণ ছিল, ওই সাদা পিকআপ। যখন বললে তখনই কেমন যেন সন্দেহ হচ্ছিল। ভাবলাম তুমি বেরোলেই যদি পিছু লাগে, যদি ছবিই ওদের উদ্দেশ্য হয়। এখন দেখছি ঠিকই করেছি না দিয়ে, তাহলে সব যেত। আবার ডার্ক রুমে গিয়ে এক গাদা ছবি নিয়ে বেরোলো গোয়েন্দা প্রধান। এখনো ভেজা। শীষ দিয়ে উঠল মুসা। উত্তেজনায় টুল থেকে লাফিয়ে উঠল রবিন। দাও দাও, দিয়ে আসি। হাত বাড়ালো সে। 1 মিনিট, বাধা দিল মুসা। চোরেরা কেন এত করে চাইছে এগুলো দেখা দরকার। ছবিগুলো কিশোরের হাত থেকে নিয়ে ডেস্কের উপর ছড়িয়ে দিল সে। দুদিক থেকে ঝুঁকে এলো কিশোর আর রবিন। ছবিতে ভরে গেছে ডেস্কের ওপরটা। না, তেমন কিছুই তো দেখছি না, রবিন বলল। স্বাভাবিক সবকিছু, তোলার সময় যেমন দেখেছিলাম। জলদস্যু এবং ইন্ডিয়ানদের লড়াই, মুসা বলল। আর পিকনিক, ব্যাস। ধীরে ধীরে মাথা ঝাঁকালো কিশোর। আমরা দেখতে পাচ্ছি না বটে, চোরেরা নিশ্চয় স্পেশাল কিছু আছে ভাবছে, এবং সেটা অন্য কাউকে দেখতে দিতে চায় না। কি আর দেখবে, রসিকতার সুরে বলল মুসা। কে দিয়ে লাঞ্চ সেরেছে লোকে, সেসব আর কি। তার কথায় কান দিল না কেউ। রবিন বলল, হয়তো সুভিনির হিসেবে রাখতে চায়। মানুষকে ধাক্কা দিয়ে খাদে ফেলে দিয়ে। কিশোর মানতে পারল না। অন্য কোনো কারণ আছে। এই ডন ব্র্যাগনারসন না তো? চেঁচিয়ে উঠল রবিন। এ কথা আগেই মনে হয়েছে আমার। রবিন, দেরি হয়ে যাচ্ছে, তোমার আব্বা বসে আছেন, তাকে বলবে আরেক সেট ছবি যাতে তৈরি করে দেন আমাদেরকে, তাহলে বসে ভালো মতো পরীক্ষা করে দেখতে পারবো। বলবো আজ রাতের মধ্যেই পেয়ে যাবো আশা করি। চলো, আমি আর মুসাও যাই, আর রিস্ক নেওয়া যায় না, 3 জন থাকলে সুবিধে হবে। পথে আর কোনো অঘটন ঘটল না।
সাইকেল নিয়ে নিরাপদেই রবিনদের বাড়ি চলে এলো তিনজনে। ড্রাইভওয়েতে গাড়ি বের করে ফেলেছেন মিলফোর্ড। রবিনকে বললেন, এত দেরি করলে? আমি বেরিয়ে যাচ্ছিলাম। খামটা বের করে দিয়ে বলল, একেবারে প্রিন্ট করেই নিয়ে এসেছি আঙ্কেল, তবে সেটা করার জন্য দেরি হয়নি। তাহলে? দুজন লোক যে আক্রমণ করে নেগেটিভ ছিনিয়ে নিয়ে গেছে সে কথা বাবাকে বলল রবিন। আরেক সেট ছবি তৈরি করে দেওয়ার অনুরোধ করলো। তা দেয়া যাবে, মিলফোর্ড বললেন। খুব ভালো হয় তাহলে, কিশোর বলল। কেন ওগুলো ছিনিয়ে নেওয়ার জন্য ওরকম বেপরোয়া হয়ে উঠেছিল লোকগুলো, দেখলে হয়তো বুঝতে পারবো। হাসলেন মিলফোর্ড। দেখো, তোমাদের তো সবকিছুতেই রহস্য খোঁজার নেশা। যাই, দেরি হয়ে গেল। তিনি চলে যাওয়ার পর দুই সহকারীর দিকে ফিরল কিশোর। কাজ করতে পারি, পয়সা তো কিছু ইনকাম হলো, কোথাও গিয়ে কিছু খেয়ে নিতে পারি, সেই সঙ্গে আলোচনা। কিসের? মুসার প্রশ্ন। ভুলে গেলে? অবশ্যই ডন র্যাগনারসনের। এখানেই শেষ হচ্ছে পুরনো ভূত এর প্রথম পর্ব। পরবর্তী পর্ব শুনতে সাথে থাকুন গল্প বাই ঘাসফড়িং এর। ধন্যবাদ।